সমুদ্রের অতল গভীরে লুকিয়ে থাকে অজানা রহস্য। ঠিক তেমনই ইন্দোনেশিয়ার গ্রামগুলোর প্রাচীন বিশ্বাসের অন্তরালে লুকিয়ে আছে কিছু অতিপ্রাকৃত গল্প। আর যখন সেই গল্পগুলো বাস্তবে রূপ নেয় তখন জন্ম নেয় এক ভয়াবহ অভিজ্ঞতা। সেমারাং গ্রামের ওপর যখন সন্ধ্যার ছায়া নেমে আসে তখন গাছের ছায়াগুলোও যেন জীবন্ত হয়ে ওঠে, আর রাতের নিস্তব্ধতায় ছড়িয়ে পড়ে এক ঘন কালো অন্ধকার। বলা হয়ে থাকে এখনও সেই গ্রামে সূর্যাস্ত যাওয়ার পর বাবা মায়েরা কখনোই তাদের সন্তানদের ঘরের বাইরে যেতে দেয় না। এর পেছনে লুকিয়ে আছে এক রহস্যময় লোককাহিনী, আর সেই সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে আজকের মুভি সুমা। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি দারুণ সময় কাটছে তোমাদের। আমি পান্থ শাহরিয়ার এবং তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইনসাইট হরর বাংলা চ্যানেলে। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের রহস্যময় ঘটনা। সাল 1976। সেমারাং গ্রামের জরাগুম বাজার ঘনবসতি সম্পূর্ণ এক জনবহুল এলাকা। চারপাশে মানুষের কোলাহল, আর সেই ভিড়ের মাঝেই শিশুরা মেতেছিল খেলাধুলায়। ভুট্টা ক্ষেতের পাশে ছোট্ট এক মাঠ, যেখানে ছেলেমেয়েরা দল বেঁধে খেলছিল আনন্দে। খেলতে খেলতে বিকেল কেটে গিয়ে সন্ধ্যা প্রায় নেমে এসেছে। একে একে সবাই খেলা থামিয়ে বাড়ির পথে রওনা দিল, কিন্তু থেকে গেল ত্রিশ এবং তার দুই বন্ধু। তারা এখনো ফুটবল খেলায় এতটাই মগ্ন যে সময়ের হিসাবই যেন ভুলে গেছে। খেলার এক পর্যায়ে বলটা হঠাৎ করেই ভুট্টা ক্ষেতের ভেতরে গিয়ে পড়ল। বলটা খোঁজ করতে করতে প্রায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। ক্ষেতের মাঝে হঠাৎ কেউ নাম ধরে ডাকলো, সতৃষ্ণ, এখানে আসো। ত্রিশের বন্ধু তাকে বলছে, এই এখানে আর থাকা লাগবে না, চল বাড়ি চলে যাই। তবে সে নাছোড়বান্দা, বল আজ খুঁজেই বের করবে। ক্ষেতের মাঝে তারা দেখতে পায় এক 10 থেকে 11 বছরের মেয়েকে। তার একটি হাতে ত্রিশের বল ধরা। ত্রিশের বন্ধুরা তাকে সাবধান করলেও সে মেয়েটির পিছু নিতেই থাকে। তবে কিছুক্ষণ পর তারা ত্রিশের খোঁজ হারিয়ে ফেলে। পথটা গিয়ে মিশেছে গভীর জঙ্গলের মধ্যে। জঙ্গলের ভেতর পৌঁছে সে দেখতে পায় এক ভয়ঙ্কর দৃশ্য, যা দেখে তার রক্ত হিম হয়ে যায়। বিশাল একটা পুরনো গাছের নিচে তার বন্ধু পড়ে আছে, আর একটা মেয়ে পাথর দিয়ে তার মাথা থেতলে দিচ্ছে। তার চেহারাটাই বিকৃত, অস্বাভাবিক। ভয়ে কাঁপতে কাঁপতে সে দৌড়ে বাড়ি ফিরে যায় এবং বাবার কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বলে। একে একে সমস্ত গ্রামবাসী মশাল জ্বালিয়ে সেই জায়গাটার উদ্দেশ্যে রওনা হয়। পৌঁছে তারা দেখে গাছের নিচে কিছুই নেই, শুধু গাছের গায়ে ছিটকে থাকা তাজা রক্তের দাগ। এ দৃশ্য দেখে গ্রামবাসীদের দুশ্চিন্তা আরো বেড়ে যায়। তারা পুরো গ্রামই চষে ফেলে, কিন্তু কিছুই খুঁজে পায় না। শেষ ভরসা হিসেবে সবাই নদীর পাড়ের দিকে যায়। সেখানে গিয়ে দেখে পাথরের উপর পড়ে আছে ত্রিশের ক্ষতবিক্ষত লাশ। নিজের ছেলেকে এই অবস্থায় দেখে ত্রিশের বাবা মাটিতে লুটিয়ে পড়ে। সকাল হতেই ত্রিশের বাড়ির সামনে গ্রামবাসীদের ভিড় জমে যায়। ত্রিশের বাবা সমস্ত দোষ আব্দির উপরে চাপিয়ে দেয়। তার দৃঢ় বিশ্বাস আব্দি তার ছেলেকে পাথরের উপর ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, কিন্তু আব্দি বারবার অস্বীকার করে যাচ্ছে। সে বলতে থাকে এই কাজ সে করেনি। সে নিজেও দেখেছে একটা মেয়ে ত্রিশের মাথা পাথর দিয়ে থেতলে দিচ্ছে। ত্রিশের বাবা এই কথা বিশ্বাস করতেই চায় না। সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে প্রমাণ সে করবেই যে আব্দি খুনি। নিজের শক্তি এবং দৃঢ় বল দিয়েই সে দেখিয়ে দেবে তার ছেলের মৃত্যুর জন্য কে দায়ী। জনতার ভিড়ের মাঝখান থেকে এক ব্যক্তি এগিয়ে এসে বলতে লাগে যে সে আব্দির প্রতি বিশ্বাস রাখে। লোকটি জানায় সে ওই মেয়েটিকে চেনে, তার নাম সুমা। সে মেয়েটিকে ইবলিসের কন্যা হিসেবে পরিচিত করলো। এই ঘটনার সূচনা হয়েছিল 29 বছর আগে, 1947 সালে। স্থান ইন্দোনেশিয়ার সেমারাং গ্রাম। এই গ্রামে প্রচুর সম্পদের অধিকারী ছিলেন জিমান, কিন্তু একটা সমস্যা ছিল, এই বিপুল সম্পত্তি ভোগ করার জন্য তার কোনো উত্তরাধিকারী ছিল না। বিয়েরও প্রায় 11 বছর পেরিয়ে গেছে। আজ সে তার চাচার সঙ্গে একটি বৈঠকে বসেছে। ঘটনা হলো জিমানের চাচার কিছু জমি রয়েছে এবং তিনি চান সেটি একটি কোম্পানির কাছে বিক্রি করে দিতে, কিন্তু কোম্পানির মালিক জানায় যে তার শুধু ওই অংশ নয়, পুরো জমিটাই দরকার। জিমানের অংশসহ পুরো জমিটাই কোম্পানির দরকার, কিন্তু জিমান কোনোভাবেই তার জমি বিক্রি করতে রাজি নয়। তবে এখন সে বিপাকে পড়েছে, কারণ যদি তার চাচা নিজের অংশ বিক্রি করে দেন তাহলে তাকেও বাধ্য হয়ে জমিটা ছাড়তে হবে। সমস্যার মূল কারণ তাদের বংশের কিছু পুরনো রীতি। যাই হোক, যদি জিমান তার জমি রক্ষা করতে চায় তাহলে তার একমাত্র উপায় হলো তার নিজের সন্তান। কিন্তু জিমান জানে সে কখনো বাবা হতে পারবে না। তবু তার স্ত্রী সুলাস্ত্রী তাকে ভীষণ ভালোবাসে। সুলাস্ত্রী নিজেও একজন সম্ভ্রান্ত ও উচ্চবংশীয় পরিবারের মেয়ে। কথার এক পর্যায়ে চাচা বলে ওঠে, আজ তোদের বিয়ের 11 বছর হয়ে গেল, তবু এখনো একটা সন্তান হলো না। সুলাস্ত্রীর মতো যদি স্ত্রী আমার থাকতো তাহলেই 11 বছরে অন্তত 8টা সন্তান জন্ম দিতাম। চাচার কথা শুনে জিমান ভীষণ ক্ষিপ্ত হয়ে ওঠে। চাচা তাকে স্পষ্ট জানিয়ে দেয়, এখনই যদি সম্পত্তিটা লিখে দাও
তাহলে ভবিষ্যতে ঝামেলা কমবে। যাই হোক, উইল অনুযায়ী তো একদিন এই সম্পত্তি আমিই পেয়ে যাব, তাহলে এখন দিলে সমস্যা কি? কিন্তু জিমান কোনোভাবেই তার অংশ লিখে দিতে রাজি নয়। এই নিয়ে সুলাস্ত্রীর সঙ্গে তার তীব্র ঝগড়া হয়। যদিও সুলাস্ত্রী তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, তবুও জিমান তার স্বভাবের কারণে অত্যন্ত কঠোর ও একগুঁয়ে মানুষ। জিমান স্পষ্ট জানিয়ে দেয়, এই বছরের মধ্যে যদি তুমি আমাকে উত্তরাধিকার দিতে না পারো তাহলে আমি আরেকটা বিয়ে করব। স্বামীর মুখে এমন কথা শুনে সুলাস্ত্রী ভীষণ মানসিক যন্ত্রণায় ভুগতে থাকে। বিষণ্ণ মনে সে ঘর ছেড়ে বেরিয়ে যায় এবং গোদাম ঘরের সামনে গিয়ে চুপচাপ কাঁদতে থাকে। ঠিক তখনই তার কানে আসে কিছু ফিসফিস শব্দ। গোদাম ঘরের ভেতরে বাড়ির কাজের লোকেরা নিচু স্বরে কথা বলছে। কৌতূহলী হয়ে সুলাস্ত্রী চুপি চুপি তাদের কথাগুলো শুনতে শুরু করে। সুলাস্ত্রী জানতে পারে তাদের মধ্যে একজনের স্ত্রী কখনোই মা হতে পারবে না। তবে সে শুনেছে অমুক গ্রামে এক বৃদ্ধা মহিলা আছেন যিনি নাকি নিঃসন্তান নারীদের গর্ভধারণে সহায়তা করতে পারে। সেই বৃদ্ধার নাম তুকিনা। কথাটা শোনা মাত্রই সুলাস্ত্রী আর দেরি করেনি। সে সঙ্গে সঙ্গে তার দাসী শামকে নিয়ে রওনা দেয় সেই বৃদ্ধার খোঁজে। যাত্রাপথে তারা ইয়ান্ত নামের এক মাঝির সঙ্গে পরিচিত হয়। এই মাঝি জানে তুকিনার বাড়ি ঠিক কোথায়। বিশাল নদীপথ পাড়ি দিয়ে নৌকায় দীর্ঘ সফরের পর তারা অবশেষে গন্তব্যস্থলে পৌঁছায়। সুলাস্ত্রী প্রথমবারের মতো তুকিনার সামনে দাঁড়ায়। তুকিনার কথার ভাঁজে যেন অসংখ্য রহস্য লুকিয়ে আছে। সে সুলাস্ত্রীকে জানায়, আমি সাধারণ কোনো ওষুধ দিয়ে চিকিৎসা করি না, আমার চিকিৎসার মাধ্যম হচ্ছে কালো জাদু। এরপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় এবং বলে, গর্ভধারণের জন্য তোমাকে একটা বিশেষ রিচুয়াল করতে হবে। তবে মনে রেখো, এই রিচুয়ালের মাধ্যমে তুমি আমার প্রভুর সাথে চিরতরে আবদ্ধ হয়ে যাবে। সুলাস্ত্রী হতবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনার প্রভুকে? তুকিনা রহস্যময় এক হাসি দিয়ে এগিয়ে এসে বলে, ইবলিশ। কথাটা শোনা মাত্রই সুলাস্ত্রীর গা শিউরে ওঠে। তুকিনা এবার বলতে থাকে, এই রিচুয়ালের মাধ্যমে তুমি শুধু এক সন্তানের মা হবে না, বরং দুটো সন্তানের জননী হবে। এরপর সে সুলাস্ত্রীর সামনে এক কঠিন সিদ্ধান্ত রাখে। সে কি এই রিচুয়াল করবে নাকি পিছিয়ে আসবে? সুলাস্ত্রী কিছুক্ষণ দ্বিধায় পড়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সে রাজি হয়ে যায়। সুলাস্ত্রীর সম্মতি পাওয়ার পর তুকিনা সম্পূর্ণ সত্যতা সামনে তুলে ধরে। সে জানায়, এই প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে ইবলিশের সঙ্গে হতে হবে। এর ফলে তোমার গর্ভে জন্ম নেবে দুটো যমজ সন্তান। এরপর সে আরো বলে, এই দুই সন্তানের মধ্যে একটি হবে অত্যন্ত সুন্দরী, মানব হৃদয় সম্পন্ন ও দয়ালু প্রকৃতির। সে হবে মানব জাতির অংশ। কিন্তু অপর সন্তান ঠিক তার বিপরীত, কুৎসিত অন্ধকারের প্রতীক, যার হৃদয়ে কোনো দয়া থাকবে না। তুকিনা আরো জানায়, এই কুৎসিত সন্তানই হবে ইবলিশ শয়তানের বংশধর। এরপর সে সুলাস্ত্রীকে এক কঠিন শর্ত জানায়, তাকে এই বাচ্চাটিকে যত্ন সহকারে লালন পালন করতে হবে পুরো 10টি বছর। যখন সে 11 বছরে পা দেবে তখন শয়তান নিজেই সে তাকে নিয়ে যাবে। এরপর তোমার জীবন শান্তি আর স্বস্তিতে কাটবে। তবে সে সতর্ক করে দিয়ে বলে, প্রতি বছরে সন্তানের ভেতরকার হিংস্রতা ধীরে ধীরে বেড়ে যাবে, তবে অবশ্যই তাকে যত্নের মধ্যে রাখতে হবে। সবকিছু জেনে বুঝে সুলাস্ত্রী শেষ পর্যন্ত সেই রিচুয়াল করার সিদ্ধান্ত নেয়। তুকিনা তখন শুরু করে সেই ভয়ঙ্কর অশুভ রিচুয়াল। নির্দিষ্ট এক পাত্রে বলি দেওয়া মাংসের টুকরো, মন্ত্রপুত রক্ত এবং আরো কিছু অজানা বস্তু মিশিয়ে তৈরি করে এক অদ্ভুত পানি। তারপর সে উদ্ভট সব মন্ত্র পড়তে শুরু করে এবং সেই নাপাক তরল সুলাস্ত্রীকে জোর করে পান করায়। অবশেষে আরো কিছু ভয়ানক মন্ত্র উচ্চারণের মাধ্যমে সুলাস্ত্রীকে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করে দেয়। এই পর্বের পর সুলাস্ত্রী নিজের শরীরের ওপর সমস্ত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার আচরণ হয়ে ওঠে অস্বাভাবিক, যেন কারো নিয়ন্ত্রণে চলছে সে। এক পর্যায়ে দেখা যায় হঠাৎ করেই তার পেট অস্বাভাবিকভাবে ফুলে উঠতে শুরু করে। তৎক্ষণাৎ সেখানে তুকিনা চলে আসে এবং মন্ত্র উচ্চারণ করতে করতে বলে, এখন থেকে এই মহিলা তোমার সেবা করবে। এই কথা বলেই সে হঠাৎ করে মেয়েটার পেটে প্রবল চাপ প্রয়োগ করে। পরিস্থিতি একটু শান্ত হলে তুকিনা তার কানে ফিসফিস করে বলে, আজ থেকে ঠিক 2 মাস পর তুমি গর্ভবতী হয়ে পড়বে। এরপর কাহিনী এগিয়ে যায় ঠিক 2 মাস পরের দৃশ্যে। ডাক্তার রিপোর্ট দেখে জিমানকে জানায়, আপনি যমজ সন্তানের বাবা হতে চলেছেন, অভিনন্দন। তবে একটা বিষয় স্পষ্ট করা দরকার, দাসী শাম কালো জাদুর ব্যাপারে কিছুই জানে না। তার ধারণা তুকিনার দেওয়া ওষুধের কারণেই সে গর্ভবতী হয়েছে। এদিকে জিমান তো আনন্দে আত্মহারা। গ্রামের মাঝেই সে এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করে। শহরের একজন প্রভাবশালী মানুষ হিসেবে অনুষ্ঠানটা ছিল রাজকীয় কায়দায়। এইভাবে কয়েকটা মাস কেটে যায়। ধীরে ধীরে সময় চলে আসে ডেলিভারির আগ মুহূর্তে সে সোফার মধ্যে স্বয়ং শয়তানকে বসে থাকতে দেখে, কিন্তু পরক্ষণেই সেখানে আর কেউ নেই। যখন তার প্রথম সন্তানটা হয় সে কান্না করছে না। ধাত্রীও এই বিষয়টা নিয়ে বেশ চিন্তিত। তবে যখন দ্বিতীয় সন্তানটা হয় তা দেখার পরে তাদের চোখ উল্টে যায়, কেননা বাচ্চাটা
চেহারাটা দেখতে কোনো মতেই মানুষের মতো ছিল না। জিমান যখন বিষয়টা বুঝতে পারলো তার মনে হলো যেন আকাশটা মাথায় ভেঙে পড়েছে। চোখে মুখে ছড়িয়ে পড়লো ভয় আর আতঙ্কের ছাপ। পুরোনো কালের মানুষদের মাঝে এক অদ্ভুত বিশ্বাস ছিল গর্ভ থেকেই সন্তান অভিশাপ নিয়ে জন্মাতে পারে। জিমান মনে মনে সিদ্ধান্ত নিল হয়তো ওই বাচ্চাটাও গর্ভ থেকেই কোনো ভয়ঙ্কর দোষ বয়ে এনেছে। সে আর দেরি না করে পাশের ঘরে গিয়ে একটি ধারালো ছুরি হাতে নিয়ে ফিরে আসে। এদিকে ক্লান্ত ও দুর্বল সুলাস্ত্রী ম্লান কণ্ঠে স্বামীকে কিছু বলার চেষ্টা করছে, কাপা কণ্ঠে অনুরোধ করছিল তাকে মেরো না, দয়া করো। কিন্তু জিমান যেন কিছুই শুনল না। এক মুহূর্ত দেরি না করে সে ছুরি তুলে ভয়ঙ্কর আঘাত আনে। সেই অদ্ভুত শিশুটি সেখানেই নিথর হয়ে যায়। ঠিক তখনই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। প্রথম সন্তানটি হঠাৎ করে জোরে কান্না শুরু করে। জিমানের ঠোঁটে তখন ধীরে ধীরে এক স্বস্তির হাসি ফুটে ওঠে। তবে একটা কথা আগেই বলা দরকার ছিল, সুলাস্ত্রী সন্তানদের নাম আগেই ঠিক করে রেখেছিল। যেহেতু তারা যমজ, প্রথমটির নাম রাখা হয় সুমালা আর দ্বিতীয়টির নাম রাখা হয় কুমালা। সুমালা ছিল শয়তানের সন্তান যাকে জিমান হত্যা করেছিল। বর্তমানে কুমালার বয়স 3 বছর। কথায় আছে যে কোনো সিদ্ধান্তেরই ভালো দিক যেমন থাকে তেমনি মন্দ দিকও থাকে। ঠিক তেমন ভাবেই জিমানের প্রথম সন্তান কুমালা দুর্ভাগ্যবশত প্রতিবন্ধী হয়ে গেছে। এই বিষয়টা নিয়ে জিমান একেবারেই অসন্তুষ্ট। এমনকি তার আত্মীয় স্বজনেরাও এ নিয়ে তাকে নানা সমালোচনার মুখে ফেলেছে। এভাবেই কেটে গেল আরো 2 বছর। এখন কুমালার বয়স 5 বছর। তবুও সে এখনো ঠিকভাবে কথা বলতে শেখেনি। তার উপর সুলাস্ত্রীও মেয়েটিকে খুব কমই দেখত। সামান্য ভুল করলেই কুমালাকে কড়া শাস্তি দেওয়া হতো আর প্রায় তাকে মারধর করা হতো। একদিন রাগের মাথায় জিমান তার হাত পা বেঁধে গোদাম ঘরে আটকে রাখলো। মেয়েকে এভাবে নির্যাতন সহ্য করতে দেখে ভেতরে ভেতরে সুলাস্ত্রীরও কষ্ট হতো। যতই হোক সে তো একজন মা, কিন্তু স্বামীর মুখের সামনে কিছুই বলার অধিকার ছিল না তার। তাই সবকিছু চুপচাপ সহ্য করে যেতে হতো। সেদিন কুমালা কোনোভাবে গোদামঘর থেকে পালিয়ে যায়। সবাই কুমালাকে খুঁজতে শুরু করলো, কিন্তু সে তো বাজারে গিয়ে পৌঁছায়, কারণ আজ পর্যন্ত সে কখনো বাড়ির বাইরে যায়নি। বাজারে গিয়ে সমবয়সী ছেলেদের দেখে সে তাদের সাথে খেলতে চায়, কিন্তু সেই দুষ্টু ছেলেরা তাকে নিয়ে মজা করে, তাকে উত্ত্যক্ত করতে থাকে। জিমান আর সুলাস্ত্রী নিজের চোখেই সবকিছু দেখলো। তারপরও কুমালাকে বাঁচাতে এগিয়ে এলো না, বরং তাকে ধরে এনে জিমান গুদাম ঘরে আটকে রেখে প্রচন্ড মারধর করলো। সুলাস্ত্রী তখনও নীরব। তবে কুমালাকে সুলাস্ত্রীর থেকে বেশি ভালোবাসতো তাদের বাড়ির দাসী শাম। কুমালা তাকে খালা বলে ডাকতো। আজ কুমালার জন্মদিন। এবার তার বয়স 8 বছর। এই উপলক্ষে শাম তাকে একটি পুতুল উপহার দিল। উপহার পেয়ে তো কুমালা বেশ খুশি হয়ে গেল। গভীর রাতে কুমালা নিজের ঘরে ঘুমিয়ে আছে। সময় তখন ঠিক রাত 12টা। হঠাৎ অল্প স্বরে কেউ কুমালার নাম ধরে ডাকলো। আওয়াজটা আসছিল সোজা আলমারির দিক থেকে। ঘুম ভেঙে কুমালা দেখলো আলমারির দরজাটা খোলা। পরক্ষণেই সেখানে দাঁড়িয়ে আছে এক কুৎসিত চেহারার মেয়ে। অদ্ভুত ব্যাপার, মেয়েটি দেখতে হুবহু কুমালার মতোই। সে নিজে থেকেই পরিচয় দিয়ে বলল তার নাম সুমালা। সুমা তাকে জিজ্ঞাসা করলো, তোমার বাবা মা কি কখনো বলেছে যে তাদের একজন যমজ সন্তানও ছিল? কুমালা চুপচাপ মাথা নাড়ল। এই উত্তর শুনেই সুমা জিমান আর সুলাস্ত্রীকে অভিশাপ দিতে শুরু করলো, কারণ তারা শুধু সে দেখতে কুৎসিত বলে তাকে মেরে ফেলেছে। তবে কুমালা ভয় পেয়ে গেলে সুমালা শান্ত স্বরে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। যাই হোক, আমি তো তোমারই বোন, আমি সবসময় তোমাকে রক্ষা করব। সুমা রহস্যময় ভঙ্গিতে বলল, আজ থেকে দিন হয়ে যাবে রাতের মতো আর রাত হয়ে যাবে দিনের মতো। পরের দিন কুমালা ঘরে বসে পিয়ানো বাজাচ্ছিল। পিয়ানোর শব্দ জিমানের কাছে খুব বিরক্তকর লাগলো। সে রাগে উঠে গিয়ে কুমালাকে একটা থাপ্পড় মারলো। তারপর সুলাস্ত্রীকে কিছুক্ষণ বকাঝকা করে আবার নিজের কাজে বসে পড়লো। তবে কুমালার কাছে বিষয়টা একদমই ভালো লাগেনি। হঠাৎ তার আচরণে কিছুটা পরিবর্তন দেখা দিল। অপ্রত্যাশিতভাবে তার হাত পা স্বাভাবিক হয়ে গেল আর সে জিমানের কাছে গিয়ে একটা কলম নিয়ে তার হাতে আঘাত করলো। কুমালার এই অস্বাভাবিক আচরণের কারণে সকাল হতে না হতেই জিমান তাকে তীব্র রোধে ভুট্টা ক্ষেতের মাঝখানে ঝুলন্ত অবস্থায় বেঁধে রাখলো। দিন শেষে তাকে বাড়ি ফিরিয়ে আনা হলো। যখন তারা রাতের খাবার খেতে বসলো, হঠাৎ কুমালা খাবারের টেবিলের উপর উঠে হিসু করে দিল। এটা দেখে জিমান প্রচন্ড রেগে গেল। সে সঙ্গে সঙ্গে তার সহকারী সুখীকে ডাকলো যেন কুমালাকে ধরে বেঁধে রাখে, কিন্তু কুমালা উল্টে সুখীর ওপর ঝাঁপিয়ে পড়লো। এ সময় সুলাস্ত্রী কুমালাকে ধমক দিতে এলো। ঠিক তখনই আয়নার ভেতরে সে এক অদ্ভুত অবয়ব দেখতে পেল। এরপর কুমালা সেখান থেকে পালিয়ে যায়। সুলাস্ত্রী আর শাম মিলে পুরো বাড়ি খুঁজতে শুরু করলো। শেষে তারা দেখে মুরগির ঘরের ভেতর কুমালা জ্যান্ত মুরগি চিবিয়ে খাচ্ছে। সকাল হলে শাম কুমালাকে জিজ্ঞেস করলো, গত রাতে কেন এমন করেছিলে? কুমালা বলল সে কিছুই করেনি, এসব করেছে সুমা। এই কথাটা সুলাস্ত্রীও শুনে ফেলে। কথাটা শোনা মাত্রই সুলাস্ত্রী আবারও নামটা জিজ্ঞেস করলো। এরপর শামের কাছ থেকে সুমার নামটা শুনেই সে তড়িঘড়ি করে বাইরের দিকে দৌড় দিতে লাগলো। বিষয়টা শামের কাছে খুবই সন্দেহজনক মনে হলো। সে
সুখীকে ডেকে জিজ্ঞেস করলো সুলাস্ত্রী কোথায় যাচ্ছে। সুখী জানালো সেটা বলা নিষেধ। সন্দেহ আরো বেড়ে গেল। শ্যাম তার ছেলে শাব্দকে কুমালার দেখাশোনার দায়িত্ব দিয়ে নিজে সুলাস্ত্রীর পিছু নিতে বেরিয়ে গেল। শ্যাম সুলাস্ত্রীর পিছু নিতে নিতে অবশেষে পৌঁছে যায় মাঝি ইয়ান্তর কাছে। সুলাস্ত্রী গিয়ে ইয়ান্তকে বলল সে তুকিনার কাছে যেতে চায়, কিন্তু ইয়ান্ত জানালো তুকিনা তো কয়েক মাস আগেই মারা গেছে। এরপর ইয়ান্ত সুলাস্ত্রীর পুরো সত্যি কথা শ্যামের সামনে ফাঁস করে দিল। আসলে সে শয়তানের সাথে চুক্তি করেছিল। এদিকে জিমানের আদেশে আবারও কুমালাকে গোদাম ঘরে আটকে রাখা হলো। কুমালার ওপর এমন নির্যাতন শ্যাম একেবারেই মেনে নিতে পারছিল না। তাই সে হাঁটু গেড়ে জিমানের কাছে মিনতি করলো যেন তাকে আর এমন শাস্তি না দেওয়া হয়, অন্তত নিজের ঘরে বন্দি করে রাখুক, কিন্তু এই গুদাম ঘরে পশুর মতো শিকল বেঁধে যেন না রাখা হয়। কিন্তু জিমান তাতে রাজি হলো না, কারণ তার মনে হচ্ছিল দিন যত যাচ্ছে কুমালার ভেতরে ততই ভয়ানক হিংস্রতা বাড়ছে। অন্যদিকে ছোট্ট কুমালা আর এসব শাস্তি সহ্য করতে পারছিল না, তাই গুদাম ঘরে অন্ধকারে বসে ফুপিয়ে কাঁদছিল। বাইরে দাঁড়িয়ে শ্যাম কুমালাকে আশ্বস্ত করে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি, সবাই যদি তোমার বিপক্ষেও দাঁড়ায় তবু আমি সবসময় তোমার পাশে থাকবো। এভাবেই প্রতিদিন রাতে কুমালাকে গোদাম ঘরে বন্দি করে রাখা হতো, আর দিনের বেলাতে তাকে নিজের ঘরেই থাকতে দেওয়া হতো। একদিন দুপুরে সে ঘরে খেলছিল, হঠাৎ কিছু দুষ্টু বাচ্চারা বাইরে থেকে এসে তাকে নিচে ডাকতে লাগলো। কুমালার সাথে তারা ফুটবল খেলতে চায়। সরল মনের কুমালা কিছু না ভেবেই তাদের সঙ্গে খেলতে যায়। বলটা সামনে আসতেই তাকে লাথি দিতে বলা হয়, কিন্তু কুমালার এক পা ঠিক মতো কাজ না করায় সে খেলতে পারে না। তখন বাচ্চারা তাকে পঙ্গু পঙ্গু বলে ঠাট্টা করতে শুরু করে। সবাই মিলে তাকে উপহাস করলে কুমালার মনে প্রচন্ড কষ্ট জমে যায়। সে সবার সামনে দাঁড়িয়ে চোখ ভরে কান্না করে। দুর্বল আর অসহায় ভেবে তারা তাকে কাদামাটি মেখে নোংরা করে ফেলে। এক পর্যায়ে শ্যাম এসে বাচ্চাদের উপর চিৎকার করে ধমক দিতে থাকে, কিন্তু কে শোনে তার কথা। যাওয়ার আগে তাদের মধ্য থেকে এক ছেলে কুমালার মাথায় বল ছুঁড়ে মেরে পালিয়ে যায়। রাতে ডিনার করার সময় হঠাৎ সুলাস্ত্রী বাইরে থেকে একটা শব্দ শুনতে পায়। অন্যদিকে সুমা গোদাম ঘরের ভেতর থেকে একটি ধারালো ছুরি হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। সে সরাসরি চলে যায় সুপ্রির কাছে। সুপ্রির বাবা তাদের বাড়িতেই কাজ করতেন। রাতে তার মা সুপ্রিকে পানি আনতে পাঠালো। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে কে যেন তার নাম ধরে ডাকছে। এরপর সুপ্রি বলে ওঠে আমার নাম ধরে কে ডাকছো, সামনে এসো। কিন্তু সেখান থেকে কেউই সামনে আসে না, শুধু তার নাম ধরে ডেকেই যাচ্ছে। হারিকেন নিয়ে সে এগোতে লাগলো, তবে সে খানিকটা চালাক। জঙ্গলে তো সে ভুলেও ঢুকবে না, তাই তার হাতে থাকা পানিটি জঙ্গলে ছিটিয়ে দেয়। হঠাৎ কুমালা বেরিয়ে আসে, হাতে একটি ছুরি এবং চোখে অদ্ভুত দৃষ্টি। কিছুক্ষণ পর সুপ্রি লক্ষ্য করে তার পেছনে দাঁড়িয়ে আছে সুমা। দৃশ্যটা দেখে সুপ্রি প্রচন্ড ভয় পায়। পজেস্ট অবস্থায় থাকা কুমালা তাকে শক্ত করে ধরে ফেলে। এরপর ছুরির ধার চালিয়ে দেয় মাথা থেকে পিঠ পর্যন্ত, আর তার লাশ ফেলে দেয় সেই কূপের ভেতরে। অন্যদিকে রাতে কারিও এবং শুক্র দুই বন্ধু বাড়ির পথে রওনা হলো। কথা বলতে বলতে হঠাৎ এক গাছের নিচে এসে দাঁড়ায়। গাছের ডালপালা থেকে হঠাৎ তাদের নাম ধরে কে যেন ডাক দেয়। উপরে তাকাতেই কোমালাকে দেখতে পায়। শুক্রর মাথায় পাথর ছুঁড়ে মারতেই সে সেখানেই নিস্তেজ হয়ে পড়ে যায়। অল্পক্ষণ পর হঠাৎ কোমালা অদৃশ্য হয়ে পেছন দিক থেকে এসে নির্দয়ভাবে কারিওকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। পরের দিন গ্রামে শোনা গেল 3 জন বাচ্চা হঠাৎ নিখোঁজ। রাতে বাকি 4 বন্ধু একসাথে বসে আড্ডা দিচ্ছিল আর ভাবছিল ওরা 3 জন আসলে কোথায় গেল। কেউ বলল হয়তো জঙ্গলের বাঘে খেয়ে ফেলেছে, আবার কেউ বলল ওরা হয়তো অনেক দূরে পালিয়ে গেছে, 2-1 দিনের মধ্যে ফিরে আসবে। কথোপকথনের মাঝখানে হঠাৎ দরজাটা খুলে গেল। তারা সবাই অবাক হয়ে তাকিয়ে দেখে সামনে সশরীরে দাঁড়িয়ে আছে কুমালা, তার হাতে ধরা একটা ফুটবল। দরজার সামনে বলটা রেখে সে ধীরে ধীরে বাইরের দিকে হাঁটতে শুরু করে। এবারও তারা 4 জন মিলে তার সঙ্গে বোলিং করার পরিকল্পনা করে, কিন্তু তাদের মধ্যে একজন লক্ষ্য করে কুমালার একটি হাতে ছুরি রয়েছে। সাথে সাথেই কুমালা তাদের উপর আক্রমণ শুরু করে। একসময় তাদের মধ্যে একজন লাঠি নিয়ে এসে তার মাথায় আঘাত করে, কিন্তু তবুও তারা কেউ তার অদ্ভুত শক্তির সঙ্গে পেরে ওঠে না। অবশেষে সবাইকে নির্মমভাবে কুমালার হাতে প্রাণ হারাতে হয়। গতকাল 3টি শিশু হঠাৎ করেই নিখোঁজ হয়েছিল, আর আজকে আবার 4 জন। মোট মিলিয়ে 2 দিনের ব্যবধানে 7 জন শিশু গ্রাম থেকে উধাও হয়ে গেল। এতে গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবার গ্রামবাসী সবাই মিলে দল বেঁধে বেরিয়ে পড়ে নিখোঁজ শিশুদের খোঁজে। অবশেষে একসময় তারা 2টি লাশ খুঁজে পায়। লাশ দুটি ছিল শুক্র এবং কারিওর। অন্যদিকে সকালে শ্যাম কূপ থেকে পানি তুলতে গেলে হঠাৎ এক ধরনের পচা গন্ধ টের পায়। সে ডাকাডাকি করলে লোকজন জড়ো হয়, আর সবাই মিলে কূপের ভেতর থেকে টেনে তোলে সুপ্রির লাশ। শরীরটা ফুলে গেছে আর ইতিমধ্যেই পচন ধরেছে। বাড়িতে এই হইচই শুনে জিমা নিচে নেমে আসে এবং নিজের চোখে পুরো ঘটনাটা দেখে। ভিড়ের মধ্যে সুখী হঠাৎ তার হাত ধরে টেনে ফিসফিসিয়ে বলে তাড়াতাড়ি আমার সাথে চলো ভুট্টা খেতে। জিমান ভুট্টা খেতে পৌঁছাতেই এক ভয়ঙ্কর দৃশ্যের মুখোমুখি হয়। সে দেখে সেই 4 জন ছেলের খুলি এক জায়গায় গেঁথে রাখা হয়েছে। অন্যদিকে গ্রামবাসী শুক্র আর কারিওর লাশের পাশে একটা অদ্ভুত ছোট পুতুল খুঁজে পায়। সেই সূত্র
ধরেই সন্দেহের তীর ঘুরে যায় জিমানের দিকে। কিছুক্ষণ পর গ্রামের লোকজন একসাথে জড়ো হয়ে জিমানের বাড়িতে পৌঁছে যায়। তারা এক বাক্যে অ্যালিগেশন তোলে, তোর মেয়েই এসব খুন করেছে। জিমান সবাইকে ধমক দিয়ে বলল, এমন অযথা কথা বলবেন না। আপনাদের কারো কাছে কি কোনো প্রমাণ আছে যে আমার মেয়েটা করেছে? গ্রামবাসী তখন তার সামনে সেই ছোট্ট পুতুলটা দেখায়, যেটা লাশের পাশে পাওয়া গিয়েছিল। জিমান শক্তভাবে বলে, না, এটা সম্ভব নয়। আমি প্রতিদিন আমার মেয়েকে গুদাম ঘরে আটকে রাখি, বাইরে বের হওয়ার সুযোগই নেই তার। তো আপনারা সবাই এখন যেতে পারেন। আমি গ্রাম প্রধানের কাছে এই ব্যাপারটা বলবো এবং আমার মেয়ে যে নির্দোষ তা প্রমাণ করব। তো যেই কথা সেই কাজ। জিমান গ্রাম প্রধানের কাছে গিয়ে জানিয়ে আসে সে কয়েকদিন ভালোভাবে পর্যবেক্ষণ করে নিক, এরপর সে কিছু একটা জানাবে। বাড়ি ফিরে জিমান গোদাম ঘরটা ভালোভাবে খুঁজে দেখে। সেখানে একটি নির্দিষ্ট জায়গায় কাঠের পার্টিশন ভাঙা, আর সেটা বস্তা দিয়ে ঢেকে রাখা। এসব দেখে তার মনে কিছুটা সন্দেহ জাগে। তবুও সে জোর দিয়ে বলে, কোমালা এই কাজ কখনোই করতে পারে না, কারণ তার হাতে এত শক্তি নেই। গম্ভীরভাবে কিছুক্ষণ নীরব থাকার পর সুলাস্ত্রী জানায়, এসব কোমালা নয়, বরং সোমালার কাজ। তখনই জিমানের মনে ভেসে ওঠে সেই রাতের কথা, যেদিন সে নিজ হাতে সোমাকে হত্যা করেছিল। আর এবার আর কিছু গোপন না রেখে সুলাস্ত্রী দৃঢ়ভাবে তার স্বামীকে সবকিছু খুলে বলে আসলে সে কি করেছে। সম্পূর্ণ ঘটনা জানার পর জিমান কুমালার কাছে গিয়ে জানতে চায় আসলেই কি এসব কাজ সে করেছে কিনা। তখন কুমালা বাবার সামনে স্বীকার করে যে এসব সে করেনি, বরং সুমালা তাকে জোর করে এসব কাজ করিয়েছে এবং স্পষ্ট করে বলেছে তোমাদের ক্ষতি করতে। সবকিছুর পরিপ্রেক্ষিতে জিমান সুখীরকে নির্দেশ দেয় তার মেয়েকে শিকল দিয়ে বাঁধতে। আর এই অভিশাপ থেকে মুক্তির কোনো উপায় খুঁজতে সে ঠিক করে একটি তান্ত্রিকের কাছে যাবে। সুলাস্ত্রীও তার সাথে যেতে চাইছিল, কিন্তু জিমান মনে করে যদি সে বাড়িতে থাকে তাহলে পরিস্থিতি সামলানো সহজ হবে। তাই তাকে বাড়িতে রেখে সে একা রওনা হয়। সুখীর কোমালাকে গোদাম ঘরে তালাবদ্ধ করে রাখে। কিছুক্ষণ পর খাবার নিয়ে শ্যাম সেখানে আসে, কিন্তু এ সময় কুমালার মনটা খুব খারাপ। শ্যাম কারণ জানতে চাইলে কুমালা ধীরে ধীরে বলে, এই বাড়ির উপর খুব বড় বিপদ নেমে আসছে। আমি চাই তুমি আর দেরি না করে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাও। আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। শ্যাম কুমালাকে মায়ের মতোই ভালোবাসত, কিন্তু কুমালার অতিরিক্ত অনুরোধ আর আকুতি দেখে শেষমেশ শ্যাম তার ছেলে শাব্দকে নিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। অন্যদিকে সুখীর আবারও কুমালার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু কুমালার কাছে ইদানিং মানুষের খাবার একেবারেই ভালো লাগছে না। সে খাবার মুখে না দিয়ে উল্টো খড়খুটো চিবাতে শুরু করে। তখন তার হাতের সামনে একটা তেলাপোকা পড়ে। কুমালা সেটার দিকে ক্ষুধার্ত চোখে তাকিয়ে সুখীরকে বলে, আমার জন্য এমন খাবারই এনে দাও। অন্যদিকে জিমান অবশেষ তার গন্তব্যে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে এক তান্ত্রিকের সঙ্গে দেখা করে, যার সঙ্গে তার বহুদিনের পরিচয়। সোলাস্ত্রী যতটুকু ঘটনা তাকে জানিয়েছে জিমান ঠিক ততটাই তান্ত্রিকের কাছে খুলে বলে। তান্ত্রিক কিছু বিশেষ রিচুয়াল সম্পূর্ণ করার পর এক ধরনের অতীতের প্রতিচ্ছবি দেখতে পায়। সেই দৃশ্য দেখে সে জিমানকে জানায় তার স্ত্রী বহু আগেই শয়তানের সাথে এক চুক্তি করেছিল। চুক্তি অনুযায়ী তার যম সন্তানদের একজন জন্মাবে মানুষের প্রজাতি থেকে আর অন্যজন জন্মাবে শয়তানের রক্তধারায়। শর্ত ছিল শয়তানের রক্ত থেকে যে সন্তান জন্ম নেবে তাকে 10 বছর পর্যন্ত নিজের কাছে লালন পালন করতে হবে, আর 11 বছরে পা দেওয়া মাত্রই শয়তান এসে সেই সন্তানকে নিয়ে যাবে। আর তখন তোমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে, কিন্তু এর বদলে তুমি সেই বাচ্চাটিকেই মেরে ফেলেছো যে ছিল শয়তানের রক্তধর। তান্ত্রিক গম্ভীর স্বরে বলে, আর তোমার এই কাজের কারণেই শয়তান প্রচন্ড রেগে গেছে। জিমান আতঙ্কিত হয়ে জানতে চায় এর থেকে বাঁচার কোনো উপায় আছে? আমি কি আমার মেয়েকে ফেরাতে পারবো? তান্ত্রিক কিছুক্ষণ চুপ করে থেকে বলে, উপায় আছে, তবে কাজটা খুব দ্রুত করতে হবে, সময় একদমই নেই। আজ রাতেই কুমালা 10 বছরে পা দেবে। সে আরো ব্যাখ্যা করে কুমালার বয়স ঠিক 10 বছর পূর্ণ হলেই সুমা তার দেহ পুরোপুরি পজেস করে নেবে, আর একবার যদি এই দখল সম্পূর্ণ হয়ে যায় তাহলে কুমালাকে আর কখনোই ফিরিয়ে আনা যাবে না। তখন কুমালা নয়, সে চিরতরে সুমালা হয়ে যাবে। এর থেকে বাঁচার উপায় একটাই, কুমালার দেহ থেকে সুমালার আত্মাকে জোর করে বিচ্ছিন্ন করতে হবে। তান্ত্রিক গুরুতরভাবে বলে, এই কাজটা করতে হলে কুমালাকে তোমাকে আমার কাছে এনে দিতে হবে, দেরি করলে আর সময় পাবে না। তারপর সে জিমানের হাতে একটি ধারালো ছুরি তুলে দেয়। যদি তুমি তাকে এখানে আনতে ব্যর্থ হও তাহলে এই ছুরিটা কুমালার হৃদয়ে বসাতে হবে, নইলে সে চিরদিন শয়তানের মেয়ে হয়ে বাঁচবে, মানুষের ক্ষতি করবে, আর তখন তাকে আর থামানো সম্ভব হবে না। সেদিন রাতে চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। সুখীর তখন গভীর ঘুমে ডুবে আছে। হঠাৎ বাইরে থেকে কেউ তার নাম মৃদু সুরে ডাকছে, সুখীর, সুখীর। অস্বাভাবিক সেই ডাক শুনে তার ঘুম ভেঙে যায়। সে বিসম্মিত হয়ে শোনে আওয়াজটা বাইরের দিক থেকেই আসছে।
ঘুম চোখে বাইরে এসে সামনে তাকাতেই দেখে কুমালা বাইরে বসে নীরবে কাঁদছে। সুখীর অবাক হয়ে জিজ্ঞেস করে, এত রাতে এখানে বসে কাঁদছো কেন, কি হয়েছে? কুমালা কোনো কথা বলে না, শুধু মাথা নিচু করে কান্না করে যাচ্ছিল। কিছুক্ষণ পর হঠাৎ করে কান্না থেমে যায়। ঠিক সেই মুহূর্তে সে ঝাঁপিয়ে পড়ে সুখীরের পা ধরে টেনে মাটিতে ফেলে দেয়। সুখীর সামলে উঠতে না উঠতেই কুমালা ছুরি তুলে তার উপর আঘাত করতে চায়। ধস্তাধস্তির মাঝে সুখীর কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে দৌড়ে পালাতে চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত আর রক্ষা হয়নি। কুমালা তাকে ধরে ফেলে এবং কয়েক মুহূর্তের মধ্যেই ছুরি দিয়ে আঘাত করে সুখীরকে হত্যা করে। সুলা স্ত্রী তখন নিজের রুমে ঘুমাচ্ছিল। হঠাৎ তার কানে পিয়ানোর শব্দ আসে। নিচের ফ্লোরে নেমে এসে দেখে কুমালা পিয়ানো বাজাচ্ছে এবং আস্তে আস্তে তার দিকে ধেয়ে আসছে। পিছু হাঁটতে হাঁটতে সুলা স্ত্রী যখন আয়নার দিকে তাকায়, সে দেখতে পায় সুমা তাকে পোজেস করে বসে আছে। কুমালার হাত থেকে বাঁচার ভয়ে যখন সে এক পা দুপা করে পেছাতে চেষ্টা করে, হঠাৎ তার ধাক্কা লাগে কোনো লাশের সঙ্গে। চোখ ফিরিয়ে দেখে সুখীরের মুন্ডুবিহীন দেহ ঝুলছে। ভয়ে সুলাশ্রী এক দৌড়ে নিজের রুমে ফিরে আসে। ভেতরে ঢুকেই দরজাটি লক করে দেয়, কিন্তু কোমালা সেই দরজাটি ভেঙে ফেলে। বাইরে থেকে সে সুলাস্ত্রীকে কটূক্তি করতে থাকে, এমনকি তাকে শয়তানের স্ত্রী বলেও ডাকতে শুরু করে। এই কথাগুলো শুনে সুলাস্ত্রী প্রচন্ড রেগে যায়। তখন সে একটি চেয়ার ছুঁড়ে মারে, যা কুমালার মাথায় গিয়ে লাগে। তবে এবার জেদে ভরা কুমালা এক দৌড়ে দরজাটি ভেঙে ভেতরে প্রবেশ করে। দুজনের মধ্যে তীব্র ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে কুমালা সুলাস্ত্রীর হাত কেটে ফেলে এবং প্রশ্ন করে, তুমি কেন আমার যত্ন নিলে না? সুলাস্ত্রী তাকে বলতে থাকে সে কুমালাকে মারতে চায়নি, বরং তার বাবাই তাকে মেরে ফেলেছে। তবুও সুমা প্রশ্ন করে, তাহলে কুমালার সঙ্গে কেন মা হিসেবে আচরণ করনি? সুলাস্ত্রী মিথ্যা বলে যে সে কুমালাকে বাঁচানোর জন্য এসব করেছে। সুমা মুখের ওপরে বলে, তুই নিজেকে বাঁচানোর জন্য এসব করেছিস, কখনো কুমালার কথা ভেবে দেখিসনি, তুই এক স্বার্থপর মা। সুলাস্ত্রী সুমার কাছে অনুরোধ করে যে সে কুমালার সঙ্গে কথা বলতে চায়। সুমাও তাতে রাজি হয়ে যায়। সুলাস্ত্রী তার মেয়েকে জানায় সে সত্যি তাকে অনেক ভালোবাসে। এতদিন বাবার ভয়ে সে কিছু বলতে পারেনি। শেষে সুলাস্ত্রী ক্ষমা চায়, আর কুমালাও হাসি মুখে তাকে ক্ষমা করে দেয়। ঠিক তখনই তার উপরে সুমার আত্মা ভর করে এবং বলে, কুমালা মাফ করলেও আমি তোমাকে মাফ করিনি। ঠিক সেই মুহূর্তে সে সুলাস্ত্রীর হাতের একটি কবজি কেটে ফেলে এবং নৃশংসভাবে তাকে সেখানেই হত্যা করে। জিমান বাড়িতে এসে সবাইকে মৃত অবস্থায় পায় এবং সুলাস্ত্রীর এই দশা দেখে একেবারে ভেঙে পড়ে। কিন্তু এতক্ষণে জিমানের সময় চলে গেছে। অলরেডি এখন 12টা বাজে এবং আজ সে 10 বছরে পা দিয়েছে। জিমান সেখানে সোমা ও কুমালাকে একসাথে দেখে। তাদের দেখে হাতে তৎক্ষণাৎ ছুরি তুলে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সেই মুহূর্তেই এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে। কুমালার দেহ পুরোপুরি দখল করে ফেলে সুমা এবং মুহূর্তেই জিমানের দিকে তেড়ে আসে। জিমান কোনো রকমে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। বাড়ি থেকে বের হয়ে সে গ্রামবাসীদের পুরো ঘটনার কথা খুলে বলে, তার বাড়িতে কি হয়েছিল, কিভাবে সবকিছু ঘটেছে। পরে গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবকিছু তদন্ত করে আর জিমান সবাইকে জানিয়ে দেয় ওটা কুমালা নয়, ওটা ছিল এক শয়তান। সম্পূর্ণ গ্রামবাসী কুমালাকে খুঁজতে মাঠে ঘাটে ছুটে বেড়াতে থাকে। এমনকি জিমানও থেমে থাকে না, সেও সুমাকে খুঁজতে বের হয়। হঠাৎ দূর থেকে তার চোখে পড়ে যায় সুমা। তাকে দেখা মাত্রই আর সেই পিছু নিতে নিতে সে ঢুকে পড়ে ঘন ভুট্টার খেতে। এখন চারপাশে শুধু অন্ধকার। হাতে একটা হ্যারিকেনের আলো নিয়ে সে সুমাকে খুঁজছে। চারদিক থেকেই অদ্ভুত শব্দ, মনে হচ্ছে কেউ যেন ঠিক তার আশেপাশেই নড়াচড়া করছে। ঠিক তখনই নির্জন অন্ধকারের মধ্যে সুমার গুনগুন গান গাওয়ার শব্দ ভেসে আসে। সামনে তাকাতেই জিমান লাল টকটকে চোখ সহ সুমাকে দেখতে পায়, কিন্তু এক ঝটকায় সে চোখের আড়াল হয়ে যায়। আর ঠিক পরের মুহূর্তেই পেছন দিক থেকে লাফিয়ে পড়ে জিমানের ওপর। জিমান শক্তিতে তার সাথে পেরে উঠছিল না। ধস্তাধস্তির মাঝেই সে পাশে পড়ে থাকা হারিকেনের ভাঙা কাজটা হাতের কাছে পায়। অবশেষে সেই কাজ দিয়ে সুমার মাথায় আঘাত করলে ধীরে ধীরে সুমা দুর্বল হয়ে পড়ে। তাকে আঘাত করতেই জিমানের বুকটা মোচড় দিয়ে ওঠে। যাই হোক, এ তো তারই সন্তান। আফসোস ভরা চোখে সে কোনো মতে সুমাকে বস্তার মধ্যে বন্দি করে আর সে তার মেয়ের কাছে ক্ষমা চায়। হঠাৎ করে বস্তার ভেতর থেকে সুমা কথা বলে বসে, আর এখন এখানেই আসল সত্য প্রকাশ পেতে শুরু করে। ছোট থাকতে তোমারও তো একটা পায়ে সমস্যা ছিল, তাই না? তোমার বাবা মাও তো তোমার সাথে এমন ব্যবহার করত, মানুষ তোমাকে পঙ্গু বলে ডাকতো। তুমি তো তখন তাদের ভালোবাসার জন্য আকুল হয়ে থাকতে। তাহলে কোমালার সাথে তুমি ঠিক একই কাজ কেন করলে? যে যন্ত্রণা তুমি সহ্য করনি সেটাই তোমার মেয়ের উপরে চাপিয়ে দিলে কেন? এসব প্রশ্ন জিমানকে ভেতর ভেতর আরো বেশি গিল্টিতে ডুবিয়ে দিচ্ছিল। আফসোস আর অনুশোচনা তাকে ভেতর থেকে চেপে ধরেছিল। আর শয়তান তো মানুষের ঠিক এই দুর্বল জায়গাতেই আঘাত করে। জিমান ভাবল সে মেয়েকে বস্তা থেকে খুলে দেবে। ব্যাস, ঠিক এই ভাবনাই তাকে শয়তানের ফাঁদে ফেলে দিল। বস্তার মুখ খুলতেই দেখতে পেল
ভেতরে কুমালা নেই। ঠিক সেই মুহূর্তেই পেছন দিক থেকে সুমা এসে তার দুর্বল পায়ে সজোরে আঘাত করে। ধস্তাধস্তি শুরু হয় দুজনের মাঝে। এক পর্যায়ে কোনো মতে জিমান তাকে দুর্বল করতে সক্ষম হয়। সুযোগ বুঝে তাড়াতাড়ি ছুরিটা নিয়ে সরাসরি সুমার হৃদয়ে আঘাত করে বসে। জিমান ভেবেছিল সবকিছু এখানেই শেষ, কিন্তু ঠিক তখনই হঠাৎ সুমা আবার জেগে ওঠে। ফিসফিস গলায় সে জানায়, আমার হৃদয় তো বাঁ পাশে নয়, ডান পাশে। এক পা দুপা এগিয়ে ধীরে ধীরে সে জিমানের সামনে এসে দাঁড়ায়। এর আগেই কিছু বুঝে ওঠার আগে সে ছুরিটা সজোরে জিমানের পেটে বসিয়ে দেয়। এক টানে পুরো পেটটা চিরে ফেলে। জিমানের পেট থেকে নাড়িভুড়ি বেরিয়ে আসে, আর শেষ আঘাত হিসেবে সুমা তার দুই চোখে ধারালো ছুরি গেঁথে দেয়। অন্যদিকে সকাল গড়িয়ে গেছে। গ্রামবাসী এখন পর্যন্ত জিমানের কোনো খোঁজ পাচ্ছে না। হঠাৎ এক লোক দৌড়ে এসে বলল, ভুট্টা খেতে নাকি কিছু একটা দেখা গেছে। সবাই ছুটে গিয়ে ভুট্টা খেতে পৌঁছাতেই চোখের সামনে ভেসে ওঠে ভয়াবহ দৃশ্য। জিমান কাকতারুয়ার মতো সোজা দাঁড়িয়ে আছে, তার নাড়িভুড়ি পুরো নিচে ঝুলে পড়েছে, আর তার দুই চোখ সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া। গ্রামবাসী আতঙ্কে স্তব্ধ। এদিকে আর এক গ্রামে আমাদের দেখানো হয় সেই তান্ত্রিকের বাড়ি। সেই তান্ত্রিককেও নৃশংসভাবে খুন করা হয়েছে, এবং এই কাজটা সুমা ছাড়া আর কারো দ্বারাই সম্ভব নয়। এবং পুরো ঘটনাটা এখন গ্রামের লোকদের সামনে বর্ণনা করছে সুলাস্ত্রীর বাড়ির দাসী স্বামীর ছেলে শাব্দ। গল্পটার শেষ অংশে জানানো হয় এই মুভিটি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। এখন পর্যন্ত সেই গ্রামের মানুষেরা বিশ্বাস করে সন্ধ্যা নামলে ঘরের বাইরে যাওয়া একদমই নিষেধ, আর সমস্ত বাবা মায়েরা আজও তাদের সন্তানদের সন্ধ্যার পর বাইরে বের হতে দেয় না। মানুষ আজও বিশ্বাস করে সুমা সন্ধ্যার পর সেই গ্রামের জঙ্গলে ঘুরে বেড়ায়, আর সেই গ্রামের নাম সেমারাং। এভাবেই শেষ হয় সুমা মুভিটি। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। টিল দেন, গুড বাই।